রেকর্ড সময় ধরে প্রধানমন্ত্রীর পদে বসে থাকার যে রেকর্ড সম্পন্ন হয়েছে সেই উপলক্ষে আজকে এই প্রেস বার্তা। এই প্রেস বার্তায় উপস্থিত আছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয়, উপস্থিত আমাদের দুজন বিধায়ক, একজন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ রায় মহাশয়, উপস্থিত তপনের বিধায়ক আমাদের বুদ্ধরায় টুডু মহাশয়, এছাড়াও আমাদের জেলার 4 জন সাধারণ সম্পাদক, ডান দিকে বাপি সরকার থেকে শুরু করে বাঁদিকে সুবোধ সরকার, গৌতম রায় এবং দেবব্রত মজুমদার, আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। এই মোদিজির নেতৃত্বে যে এই 12 বছর, এই 12 বছরের মূল মন্ত্র যদি দেখি যে এই সরকারের মূল মন্ত্র কি ছিল, তাহলে রাষ্ট্র নির্মাণের মিশন নিয়ে এই সরকার চলেছে। এই রাষ্ট্র নির্মাণের যে মিশন, সেই মিশন নিয়ে এই সরকার সশক্ত, সমৃদ্ধ ও সুরক্ষিত ভারত, এই 3টে শব্দ আমাদের মূল মন্ত্র ছিল যে আমরা সশক্ত, সমৃদ্ধ এবং সুরক্ষিত ভারত তৈরি করব। এবং সেই জন্য আমাদের এই সরকার 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন এবং তার সাথে সাথে বছরের 365 দিন সমানে কাজ করে গেছে। ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে বা সরকার চালানোর ক্ষেত্রে একটা প্রথা ছিল বা লোকের মুখে একটা কথা চালু ছিল যে যে সরকার যে প্রকল্পের শিলান্যাস করে সেই সরকার সেটার উদ্বোধন করে না। বরাবর আপনারা দেখেছেন সেটা, এমনকি আমাদের জেলার ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি যে এক মুখ্যমন্ত্রী শিলান্যাস করে যেতেন, আস্তে আস্তে পরের মুখ্যমন্ত্রী চলে আসতেন বা 30-35 বছর চলে যেত। বা কোনো রেলমন্ত্রী করে গেলে সেই প্রকল্পের উদ্বোধন সেই রেলমন্ত্রী, যে রেলমন্ত্রী শিলান্যাস করলেন সেই রেলমন্ত্রী শিলান্যাস করতে পারতেন না। আমরা এটাকে চেঞ্জ করেছি। আমরা চেঞ্জ করে আমাদের সরকার যা শিলান্যাস করি আমরা যে প্রকল্পের, তার উদ্বোধনও আমরা করি। কিছুদিনের মধ্যে বালুরঘাট অমৃত ভারত স্টেশনের কাজ সম্পন্ন হয়ে গেলে আমরা তার লোকার্পণ করব। এবং এই ধরনের বহু প্রকল্প আমরা করেছি পশ্চিমবঙ্গে। 100-র বেশি, শুধুমাত্র রেলের আমি একটা উল্লেখ করলাম, অমৃত ভারতেরই কাজ চলছে পশ্চিমবঙ্গে 100-র থেকে বেশি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে মন্ত্র সবার সাথ, সবার বিশ্বাস বা সবার বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস, যাকে হিন্দিতে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, এই মন্ত্র নিয়ে আমরা চলছি। আমরা জানি আমাদেরই বিজেপির সর্বশ্রদ্ধেয় নেতা শ্রী অটল বিহারী বাজপেয়ী, স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর আমলে প্রধানমন্ত্রী সড়ক যোজনা শুরু হয়েছিল। এই দীর্ঘ 12 বছরে আমরা যদি সেই প্রধানমন্ত্রী সড়ক যোজনার যদি ডেটা বা তথ্য দেখি, প্রায় এই সময়ের মধ্যে 4 লাখ কিলোমিটার রাস্তাই 12 বছরে তৈরি হয়েছে। সেটা মাননীয় মোদীজির নেতৃত্বে হয়েছে এবং তার সুফল আমরা পাচ্ছি। মাঝে এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ আটকে ছিল পশ্চিমবঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী সাথে কথা বলে এসেছেন, গ্রাম উন্নয়ন মন্ত্রকের সাথে কথা বলে এসেছেন। আগামী দিনে এর কাজ আমরা শুরু করছি এবং বিপুল সংখ্যায় প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ আমরা শুরু করতে চলেছি। আমরা যদি কৃষি এবং খাদ্য উৎপাদনের দিকে দেখি, এই 12 বছরে, বিগত 12 বছরে ঐতিহাসিক খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি হয়েছে, যা রেকর্ড 71%, 71%। এই খাদ্যশস্য যা আমরা বর্তমানে উৎপাদন করছি তার পরিমাণ হচ্ছে 12,000 লক্ষ মেট্রিক টন। এই বিপুল পরিমাণ খাদ্যশস্য আমরা উৎপাদন করতে পারছি এবং আমাদের নিজেদের যে ডিমান্ড বা আমাদের নিজেদের দেশের লোকের যা প্রয়োজন, তাতেও আমরা প্রয়োজনীয়তাকে সেটাকে তো স্যাটিসফাই করতে পারছি। তার সাথে সাথে আমরা বিদেশেও খাদ্যশস্য প্রয়োজনে আমরা পাঠাতে পারছি। আজ যদি আমরা দুগ্ধ উৎপাদনে দেখি, গত এই দশকে অর্থাৎ 12 বছর যদি আমি ধরি, যে 61.8 মানে প্রায় 62% দুগ্ধ উৎপাদনে বৃদ্ধি হয়েছে এবং বর্তমানে এটা পৌঁছে গেছে হচ্ছে 247 মিলিয়ন টন, তার থেকেও বেশি, যেটা 147 ছিল যখন আমরা সরকারে এসেছিলাম। অর্থাৎ 2014-15 সালে এটা ছিল মাত্র 146.30 মেট্রিক টন, 146.30 মিলিয়ন টন থেকে সেখান থেকে আমরা পৌঁছে গেছি 247, মানে ডবল প্রায় আমরা 247 মিলিয়ন টনের
বেশি হয়ে গেছে। এইভাবে পশ্চিমবঙ্গের যদিও এতদিন আমাদের কৃষকরা এই উপকার পায়নি, কিন্তু দেশের কৃষকরা পেয়েছে। এখন বর্তমানে পশ্চিমবঙ্গ কৃষকরা পাবেন প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, যেটাকে বলে পার ড্রপ মোর ক্রপ, অর্থাৎ প্রতি জলবিন্দুতে বা জলের ফোঁটায় অধিক ফসল। এই ধরনের প্রকল্পের লাভ আমাদের কৃষকরাও আগামী দিনে পশ্চিমবঙ্গে পেতে শুরু করে দিয়েছে, আগামী দিনে আরো বেশি করে পাবেন। আমাদের যে জাতীয় মহাসড়ক, সেদিক থেকে যদি আমরা দেখি 2014 সালে দেশের মোট 91,287 কিলোমিটার জাতীয় মহাসড়ক ছিল। আজ এই নেটওয়ার্ক বৃদ্ধি পেয়ে 1.46 1.46 লাখ কিলোমিটার এরও বেশি হয়ে গেছে। দেশে প্রতিদিন প্রায় 34 কিলোমিটারেরও বেশি মহাসড়ক তৈরি হচ্ছে গড়ে। আর 14 সালে, অর্থাৎ আমাদের এনডিএ সরকার আসার আগে, বিজেপি সরকার আসার আগে, মোদীজি সরকার আসার আগে এর পরিমাণ ছিল 11.6 অর্থাৎ 11.6 কিলোমিটার প্রতিদিন। তা বর্তমানে হয়ে গেছে, আমি আপনাদেরকে বললাম, 34 কিলোমিটার প্রতিদিন, মানে 3 গুণেরও বেশি। 3 গুণ প্রতিদিন রাস্তা আমরা তৈরি করছি। এছাড়াও আপনারা জানেন যে এলাকাগুলোতে আগে বলা হতো দুর্গম এলাকা, যেখানে রাস্তা বা ব্রিজ, রেলওয়ে ব্রিজ তৈরি করা সম্ভব নয়, আজকে মোদিজির নেতৃত্বে সেই সমস্ত জায়গায় ভারতবর্ষের ইঞ্জিনিয়ারিং মার্ভেল তৈরি হয়েছে। বিশ্বের তাবর তাবর ইঞ্জিনিয়াররা দেখতে আসছে। 2-4টে উদাহরণ আপনাদের সামনে রাখতে পারি। যেমন চেনাব ব্রিজ, আপনারা সবাই দেখেছেন টিভিতে, আমারও ব্যক্তিগতভাবে গিয়ে দেখার সুযোগ হয়নি। নতুন পাম্বান ব্রিজ সাউথে যেটা আছে, জাহাজ গেলে খুলে যায়, আবার সেখানে ব্রিজ লেগে যায়। এছাড়া অটল টানেল, এটা দেখার আমার নিজের অভিজ্ঞতা আছে। অটল টানেলের মতো যা রাহুল স্পিতির সাথে বাদবাকি এলাকার সংযোগ করতে সমর্থ হয়েছে। ঠিক সেই রকম রেলওয়ে আধুনিকরণেও আমাদের এই সরকার বিরাট কাজ করেছে। এই দেশের 99.4% রেলপথ ব্রডগেজ এবং বৈদ্যুতিকরণ কমপ্লিট হয়ে গেছে। এটাকে 100%ই বলা যেতে পারে। 99.4 মানে সামান্য কিছু বাকি আছে। যখন আমি সাংসদ হয়েছিলাম, আমার সাংসদ এলাকায় কিন্তু ডিজেল চালিত রেল ইঞ্জিন চলতো। আমি যখন সাংসদ হিসেবে নির্বাচিত হই তখন ডিজেল ইঞ্জিন আমরা দেখেছি। আর যখন আমি সাংসদ হিসেবে দ্বিতীয়বার ভোট চাইতে গেলাম ক্যান্ডিডেট হিসেবে, অর্থাৎ আমার যখন সেই সাংসদের টার্ম শেষ হলো, তখন কিন্তু ইলেকট্রিক ইঞ্জিন চলছে। এই যে এত দ্রুততার সাথে কাজ করা, এটা শুধুমাত্র মোদিজির নেতৃত্বেই হয়েছে। এছাড়াও RRTS, বন্দে ভারত, এই ধরনের ট্রেনের মধ্য দিয়ে ভারতবর্ষের ট্রেন চিত্রকে একদম সম্পূর্ণ বদলে দেওয়ার কাজ মাননীয় মোদিজির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আপনারা জানেন যে আমাদের সরকার, মাননীয় মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে, তারা সিভিল এভিয়েশনে যে পরিমাণ কাজ করেছে, আমি শুধু একটা সংখ্যা দিচ্ছি, যে স্বাধীনতার পর প্রায় 67 ইয়ার্স আমাদের আফটার ইন্ডিপেন্ডেন্স, আমাদের এই দেশে মাত্র 74টি বিমানবন্দর ছিল, 74 অনলি। 12 বছর মোদিজি তার সাথে আরো 90টি বিমানবন্দর যুক্ত করেন এবং মোট 164টি বিমানবন্দর এখন বর্তমানে দেশে আছে। এবং আমাদের এই জেলাতেও একটি বিমানবন্দর আছে, আপনারা জানেন, সেটা ফাংশনাল হয়নি, সেই নিয়েও আমাদের প্রচেষ্টা চলছে। আগামী দিনে আপনারা খুব তাড়াতাড়ি সুখবর পাবেন বলে আমি আশা রাখছি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, আমি সেজন্য আগাম কিছু আপনাদেরকে জানাচ্ছি না। আগামীতে আমরা খুব তাড়াতাড়ি এই বিমানবন্দর নিয়েও সুখবর পাবো, এই ধরনের আশা বা খবর আমার কাছে আছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে এই দেশে প্রযুক্তির ব্যবহার, যখন মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমরা ডিজিটাল পেমেন্টের কথা বলবো, তখন আমাদের বড় বড় সাংসদ, প্রাক্তন অর্থমন্ত্রী দেশের, তারা লোকসভা রাজ্যসভায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রিটিসিজম করতেন, বলতেন যে একটা দোকানে গিয়ে 5 টাকার আমি জিনিস কিনবো, 10 টাকার জিনিস কিনবো, 50 টাকার সবজি কিনবো, সেখানে কিভাবে ডিজিটাল পেমেন্ট ব্যবহার হবে। আজকে আপনারাও জানেন, আমরাও জানি সত্যটা কি। ডিজিটাল পেমেন্টের অর্থাৎ ইউপিআই এমন জায়গায় পৌঁছে গেছে, আজকাল মানুষ কিন্তু এটিএমে, আমরা মনে করে দেখুন 5 বছর আগে মাসের শুরুতে এটিএমে গিয়ে যেরকম ভিড় হতো, এখন কিন্তু এটিএমে সেই ধরনের ভিড় আর হয় না। সবজি আলার কাছেও আপনি পেটিএম পাবেন এখন, যেটাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য তৎকালীন নেতারা করেছিলেন
মানে যারা আমাদের বিরোধী দলের নেতৃত্ব ছিলেন, তারাও আজকে বুঝতে পারছেন যে মোদিজির দূরদর্শিতা কোন জায়গায়। তিনি এমন কিছু ভাবেন যেটা অন্যান্যরা ভাবতে পারেন না। আজ প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযানে 6 কোটির বেশি মানুষ তারা ডিজিটালি তারা স্বাক্ষরিত হয়েছে। এক রাষ্ট্র, এক বাজার, এক ট্যাক্স, এই ধারণা নিয়ে জিএসটি সংগ্রহ এবং জিএসটিকে আধুনিকীকরণ, জিএসটিকে যারা একসময় গব্বর সিং ট্যাক্স বলতো, এখন তারাই মেনে নিয়েছে যে এটা হচ্ছে গ্রোথ সাপোর্টিং ট্যাক্স, জিএসটি, অর্থাৎ যা গ্রোথকে, দেশের বৃদ্ধিকে সাপোর্ট করে সেই ধরনের ট্যাক্স। প্রায় 22 লাখ কোটি টাকা এই জিএসটির মাধ্যমে রাজ্য এবং কেন্দ্র সরকারগুলো পেয়েছে। এবং শুধু তাই নয়, প্রগতি প্ল্যাটফর্ম এবং ফেসলেস ট্যাক্স সিস্টেম, আগে ট্যাক্সের ক্ষেত্রে ব্যবসায়ীদের উপর প্রচুর জোর জুলুম চলতো এবং বর্তমানে সেটাকে ফেসলেস করে দেওয়াতে, ব্যক্তি সম্পর্ক কম হওয়াতে, সেই জন্য এক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। এছাড়াও জেএমটিডিটি অর্থাৎ জনধন, আধার এবং মোবাইল এর মাধ্যমে দরিদ্রদের ব্যাংক অ্যাকাউন্টে 34 লক্ষ কোটি টাকা লাস্ট 12 বছরে আমাদের সরকার পৌঁছে দিয়েছে। একসময় যে আমরা শুনতাম, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা 1 টাকা পাঠালে সেটা পৌঁছই না, 15 পয়সার নিচে গিয়ে পৌঁছই, বাকিটা পৌঁছই না। কিন্তু এই সরকার, আমাদের সরকার, সেটাতে কিন্তু পরিবর্তন করেছে। আমাদের ভারত নেট প্রকল্পের আওতায় দেশের প্রায় 2 লক্ষেরও বেশি পঞ্চায়েতকে ডিজিটালি কানেক্টেড করা হয়েছে। এছাড়াও আমরা যে ডিজিটাল পেমেন্টের কথা বলছি, এই 12 বছরে আমি তথ্য শুধু দিয়ে দিই যে ডিজিটাল পেমেন্ট তো বেড়েছে, কিন্তু কতটা বেড়েছে তাতে দেখা যাচ্ছে যে 1 গুণ, 2 গুণ, 5 গুণ, 10 গুণ শুনেছি, কিন্তু এটা বেড়েছে হচ্ছে 12,000 গুণ। মানে ডিজিটাল পেমেন্ট এই 12 বছরে বেড়ে গেছে হচ্ছে 12,000 গুণ ডিজিটাল লেনদেন বেড়ে গেছে। এবং আমাদের দেশে এই, আমি একটা তথ্য দিচ্ছি, 314 লাখ কোটি টাকা শুধুমাত্র আমাদের এই ডিজিটাল পেমেন্ট হয়েছে। এবং মনে রাখবেন, যত ডিজিটাল পেমেন্ট হবে দেশের অর্থনীতি তত স্বচ্ছ হবে, দেশের অর্থনীতিতে কালো টাকার পরিমাণ তত কমবে। এবং এটা সম্ভব হয়েছে মোদিজির নেতৃত্বে। আজ মোদিজির নেতৃত্বে ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ, পিএলআই যেটাকে বলা হয়, যে আপনি শিল্প স্থাপন করলেন, লোককে কাজ দিলেন, সরকার আপনাকে ইনসেন্টিভ দেবে। এর ফলে শিল্পের ক্ষেত্রেও অনেক লাভ হয়েছে, নতুন কর্মসংস্থান হয়েছে। এবং দেশের প্রায় 12 লক্ষ, শুধু এই পিএলআই এর মাধ্যমে, অর্থাৎ আপনি যদি নতুন কাজ দেন তাহলে সরকার আপনাকে ইনসেন্টিভ দেবে, এই পিএলআই এর মধ্য দিয়ে প্রায় 12 লাখের বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে। 12 লাখ মানে হচ্ছে, ধরুন পার পরিবারে 4 জন করে যদি ধরি, প্রায় 50 লক্ষ মানুষের মুখে হাসি ফোটানোর কাজ কিন্তু এই পিএলআই স্কিম করেছে। ঠিক এইভাবে মেক ইন ইন্ডিয়া থেকে শুরু করে আমরা একের পর এক দেশে নতুন ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি করা, দেশে এক সময় আমরা সমস্ত মোবাইল যে ব্যবহার করতাম, সেই মোবাইলগুলোতে, এটা অস্বীকার করার জায়গা নেই, আমাদের পিছনে যে ব্যাক কেসটা থাকে ওটা খুললে পরে ভিতরে ঢুকলে পরে দেখা যেত লেখা থাকতো মেড ইন চায়না। এখন ভারতবর্ষ পৃথিবীর 2য় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক। ভারতবর্ষে পৃথিবীর সব থেকে বেশি, 2য় বেশি আর কি, প্রথম নয়, 2য়তম স্থানে আমরা মোবাইল প্রস্তুতকারক দেশে পরিণত হয়েছি। অথচ 2014 সালে আমাদের দেশের 90% মোবাইল আমরা কিন্তু বাইরে থেকে আমদানি করতাম। বর্তমানে আমরা 2য় বৃহত্তম এবং 163 গুণ ম্যানুফ্যাকচারিং বেড়েছে মোবাইলের। এভাবেই দেশের ডিফেন্স করিডোর, আপনারা জানেন তামিলনাড়ুতে এবং উত্তরপ্রদেশে ডিফেন্স করিডোর তৈরি হয়েছে। সেখানে দেশে তৈরি ডিফেন্সের জিনিসপত্র আমাদের দেশের সেনাবাহিনী তারা ব্যবহার করছে। এইভাবে সাংস্কৃতিক জগৎ থেকে শুরু করে আমাদের এই সরকার বিকশিত ভারত, যা 2047 সালে গঠন করা প্রয়োজন, তার জন্য কাজ করছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও উদ্যোগ নিয়েছেন যে ডবল ইঞ্জিন সরকারের যে সুযোগ সুবিধে, সেই ডবল ইঞ্জিনের সরকারের সুযোগ সুবিধেগুলো যেন আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ আমরা পেতে পারি বা পশ্চিমবঙ্গের মানুষ পেতে পারেন, তার ব্যবস্থা উনি নিয়েছেন। অলরেডি উনি পিএমসি স্কুলের চুক্তি করে এসেছেন।
কেন্দ্রের শিক্ষা দপ্তর থেকে। এর ফলে কেন্দ্রের কাছে আটকে থাকা অর্থ, যা পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে প্রয়োজন ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসে শুধুমাত্র হটকারিতার জন্য, কেন্দ্র সরকারের সাথে শুধু লড়াই করবো এই মানসিকতার জন্য, একগুয়েমির জন্য শুধুমাত্র এই টাকাটা আসছিল না। বর্তমানে আসবে। অলরেডি আমাদের 100 দিনের কাজ বলে আগে আমরা যাকে জানতাম, সেই প্রকল্প বর্তমানে বিকশিত ভারত জি রামজি এই প্রকল্প, তার অলরেডি তথ্য তোলা শুরু হয়ে গেছে বিডিওদের কাছ থেকে। খুব শীঘ্রই ম্যান্ডেজ দেয়া হবে এবং পঞ্চায়েত, আমাদের পেছনে একজন পঞ্চায়েত প্রধান দাঁড়িয়ে আছে, তাই তিনিও হাসছেন, তারও সুখবর আসছে যে পঞ্চায়েতে 125 দিনের কাজ, 100 দিনের যে কাজ ছিল সেটা 125 দিনের কাজ আগামী দিনে পেতে থাকবে। পশ্চিমবঙ্গের জনগণ আয়ুষ্মান ভারত, সেই আয়ুষ্মান ভারতের সুযোগ পেতে শুরু করেছে এবং যে সমস্ত মিথ্যে প্রচার চলছিল যে আয়ুষ্মান ভারত চালু হলে পরে পশ্চিমবঙ্গের যারা স্বাস্থ্যসাথীতে আছে তারা বেশিরভাগই বাদ পড়ে যাবে, হ্যান হয়ে যাবে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে বেশিরভাগ মানুষই যারা স্বাস্থ্যসাথীতে ছিলেন তারা আমাদের আয়ুষ্মান ভারতে আসছেন। প্রায় 6 কোটির কাছাকাছি মানুষের কাছে মানে পৌঁছেবে, 1 কোটির কাছে পরিবারের কাছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই 12 বছরের যাত্রা, যে যাত্রা চলেছে, এই যাত্রা অভূতপূর্ব। এই যাত্রা বিকশিত ভারত, সশক্ত ভারত তৈরি করার যাত্রা, এবং এই যাত্রায় পশ্চিমবঙ্গ অংশগ্রহণ করছে, সেটা আমাদের জন্য সবথেকে আনন্দের এবং অত্যন্ত সুখকর। পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে এই ডবল ইঞ্জিন সরকারের সমস্ত সুযোগ সুবিধে পাবে। এবং আপনারা জানেন অলরেডি যেগুলো আমি বললাম, তার সাথে অ্যাড করতে চাই, বাচ্চা মেয়েদের HPV যে টিকা বা ভ্যাকসিন দেওয়ার, সেটা শুরু হয়ে গেছে। আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারাও এর প্রচার প্রসার করুন, কারণ এখনো আমাদের গ্রামের মানুষের মধ্যে, শহরের মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে। তার ফলে অনেকেও এখনো নিতে আসতে পারছেন না বা আসেননি। আগামী দিনে তারা যেন নিতে আসেন এবং এই সুযোগ সুবিধাগুলো পাই আমরা, এবং তার ফলে আমরা আগামী দিনে আমাদের জীবন আরো সুন্দর হয়ে উঠুক। আমরা তাই এখান থেকে প্রার্থনা করছি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জীবন উনি যেন দীর্ঘায়ু হন, নিরোগী রহেন এবং এইভাবেই ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে দিয়ে যান। অভিষেকের দুয়ারে আজকে সকাল থেকে শালবনী থানার পুলিশ, গতকাল রাত থেকে আমরা দেখছিলাম ভোর 3টে থেকে পুলিশ ঢুকেছে, আজকে সারাদিন এখনো পর্যন্ত পুলিশ সেখানে রয়েছে। অভিষেকের বিরুদ্ধে মামলার পাহাড়, বারে বারে পুলিশ যাচ্ছে, কি ইন্ডিকেশন? দেখুন, আমরা তো মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, প্রশাসনের বিষয়ে তো আমরা বলতে পারবো না এক্স্যাক্টলি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে গোটা পশ্চিমবঙ্গে মানুষকে বিগত 15 বছর ধরে জ্বালিয়েছেন, 15 একটু পরে শুরু করেছিলেন, যে জবে থেকে ঢোকার পর উনি জ্বালিয়েছেন মানুষকে, যেভাবে অত্যাচার করেছেন, তো ওনার নামে যদি ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গের সব থানাতে 1-2 করে কেস থাকে, আমি অন্তত পক্ষে, বা FIR থাকে, আমি অন্তত পক্ষে অবাক হব না। আমরা তো জানতে পারছি বা শুনতে পাচ্ছিলাম ওনার পিয়ের বিরুদ্ধেও নাকি, সুমিত বলে যে ছেলেটি যে পুরোটা চালাতো, তার বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ নাকি উঠেছে, পুলিশ নাকি তাকেই খুঁজতে গেছে। তো এই যে অভিযোগ উঠছে বারবার, এবং সেই অভিযোগগুলো অত্যন্ত গুরুতর ধরনের অভিযোগ, কখনো MLA সই জাল করার অভিযোগ উঠছে, কখনো কোথাও সম্পত্তি নিয়ে নেওয়ার অভিযোগ উঠছে, কখনো অভিযোগ উঠছে যে বেআইনিভাবে, উইদাউট পারমিশন, উইদাউট প্ল্যান অ্যাপ্রুভাল ফ্রম দ্য কর্পোরেশন তারা কনস্ট্রাকশন করেছে নিজের বাড়ি। তো এই ধরনের ঘটনা যদি ঘটে, স্বাভাবিক অন্তত যে সরকার পরিবর্তন হয়েছে, এমন একটি সরকার এসছে যে সরকার প্রধানমন্ত্রীর যে নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গাতে বিশ্বাস করে, তো সেই সরকার যারা খেয়েছে তাদেরকে তো বমি করাবেই। মদন মিত্রের বাড়িতে এবং অফিসে পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির তল্লাশি শুরু হয়েছে, সেখানে কি বলবেন? দেখুন, পুরনিয়োগ নিয়ে তো অনেক আগে থেকে তদন্ত চলছে। ইডির কাছে নিশ্চয়ই কোনো নতুন সূত্র এসেছে, যে সূত্র ধরে মদনবাবুর কাছে দড়িতে টান পড়েছে। ওনার তো আবার অনেক রকম ব্যাপার আছে, সেসব বিষয়ে আমি বলছি না। উনি কাকে কাকে ঢুকিয়েছেন, মিউনিসিপ্যালিটিতে, কর্পোরেশনে চাকরি দিয়েছেন, তার পরিবর্তে কি নিয়েছেন আমাদের তো জানা নেই। ইডি তদন্ত করছে, সব বাইরে আসবে আগামী। একদিনে অভিষেক ও কল্যাণের বড় বলে জল হলো। কল্যাণকে অধিকার আছে বলতে অভিষেককে সন্তানের মতো বলে উল্লেখ করলেন কল্যাণ, মানে সবটাই কি লোক দেখানো ছিল?
দেখুন, কে কার এদের অভিমানের এখন চলছে, কে কার অভিমান ভাঙাবে আর কে কার উপর অভিমান করবে, এটা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঠিক করে নিতে বলুন। আমরা ড্রামা দেখছি। কখনো কল্যাণবাবু বলছেন যে ও অভিষেক যদি মনে করে অভিষেককে নিয়ে দিদি চলবে, তাহলে দিদি চলুক, আমরা নেই। কখনো অভিষেক বলছে উনি আমার বাবার মতো, উনি আমার উপর রাগ করতেই পারেন, অভিমান করতেই পারেন, আমাকে বলতেই পারেন, আমি কিছু মনে করি না, আগেও সম্মান করতাম, এখনো করি। মেসি কাণ্ডে আসলে এই সম্পর্কগুলো তো কোনোটাই ভালো নেই, আমরা তো ভোটের আগে থেকে জানি, সবই জানি আমরা। সইকাণ্ডে আগামীকাল ভবনে ভবনে তলব করেছে অভিষেক ব্যানার্জিকে। মুখোমুখি মানে কুণাল এবং অভিষেক দুজনকে মুখোমুখি বসিয়ে যেটা করতে পারে। দেখুন, যেহেতু অভিযোগ এসেছে যে এমএলএদের সিগনেচার নকল করা হয়েছে বা ফেক সিগনেচার করা হয়েছে, এবং তৃণমূলের এমএলএ বলছেন যে যদি আমাদের সিগনেচার ফেক করা হয়ে থাকে তাহলে করে উপযুক্ত শাস্তি ব্যবস্থা নেওয়া হোক। আমরা বলছি না, এটা তৃণমূলের এমএলএরাই বলছে, যাদের সই যারা বলছেন আমরা করিনি, বা অন্যান্য এমএলএরা যারা সই করেছিলেন তারাও বলছে যদি কারো কোনো এমএলএ সই যদি ফেক করা হয় তাহলে আইন অনুসারে যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাই নেওয়া উচিত। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আমিও নই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নন, মমতা বন্দ্যোপাধ্যায়ও নন। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে তলব করছে ইডি। এটা বারবার উনি এই তার যে তলব সেটা এড়িয়ে যাচ্ছেন, যেমন করে এড়িয়ে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি। আমরা দেখলাম যে মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে বারবার তলব করছে তিনি। দেখুন, এদেরকে তলব করলে এরা যাবে না, এদেরকে কান ধরে তুলে নিয়ে যেতে হবে। যেতে পারছে না, হয়তো কোমরে ব্যথা হয়েছে, ইডি এসে একটু তুলে নিয়ে যাক না, তাহলেই তো হয়ে যায়। অভিষেকের নামে আবার শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের হলো, যে বাজেভাবে বলেছিলেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জেলায় জেলায় বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হচ্ছে। দেখুন, যে ধরনের উস্কানিমূলক মন্তব্য তিনি তখন করেছিলেন, সেই উস্কানিমূলক মন্তব্যের জন্য তার বিরুদ্ধে এফআইআর আগে তো নেওয়া হতো না, কেউ করতো না, করার সাহস পেত না, এবং করতে গেলেও থানা থেকে ফিরিয়ে দেওয়া হতো। তো স্বাভাবিকভাবে এই যে এখন পুলিশ অভিযোগ নিচ্ছে, মানুষ অভিযোগ করছেন যে চরম উস্কানিমূলক কথাবার্তা। তো উনি তো শুধু নন, উনি ওনার দলের অনেক নেতা নেত্রী, এমন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একটি সম্প্রদায় যদি এক হয়ে যায় 12টা থেকে 13টা বাজিয়ে দেবে থেকে শুরু করে এই ধরনের নানা ধরনের মন্তব্য এসেছে, যে মন্তব্যগুলো সিজন পলিটিশিয়ান লাইক মমতা ব্যানার্জির মতো মানুষের মুখ থেকে এক্সপেক্টেড নয় বা ছিল না। গতকাল মালদহে মুখ্যমন্ত্রীর সাথে প্রশাসনিক বৈঠক হয়েছে, সেখানে দক্ষিণ দিনাজপুর জেলার আগামীর উন্নয়নে কি দেখুন, দক্ষিণ দিনাজপুর জেলা সহ মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কথা বললামই আমি, এই সমস্ত জেলারই প্রশাসনিক বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বৈঠক নিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার প্রায়োরিটির মধ্যে মেডিকেল কলেজ আছে, আপনারা জানেন, মেডিকেল কলেজের বিষয়টি উঠে এসেছে। উত্তরবঙ্গে এইমসের কথা উঠে এসেছে, আমাদের এয়ারপোর্টের কথা উঠে এসেছে, এরকম বহু বিষয় উঠে এসেছে যেগুলো আমরা আলোচনা করছি। বেসরকারি হাসপাতালে 10% আসন যারা সাধারণ মানুষ তাদের জন্য বরাদ্দ রাখতে হবে, এরকম নির্দেশ দিচ্ছে রাজ্য সরকার। আসার পরেই সবকা সাথ সবকা বিকাশ। বেসরকারি হাসপাতাল থেকে আগে চান্স পেত না সাধারণ মানুষ। দেখুন, গরিব মানুষের কথা তো সবাইকে ভাবা উচিত। আমাদের যে রাজ্য সরকার, তারা মাননীয় মোদিজির মন্ত্র নিয়ে চলেন। মাননীয় মোদিজি স্পষ্টই বলেছেন যে আমার সরকারের উপর প্রথম অধিকার হচ্ছে গরিবদের, বঞ্চিতদের। আমাদের এই বর্তমান যে রাজ্য সরকার, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে, মোদিজির নীতি নিয়ে আমরা চলি, তো স্বাভাবিকভাবে আমাদের মুখ্যমন্ত্রীরও বক্তব্য সেটাই, গরিব মানুষের কথা, বঞ্চিতদের কথা আমরা সবার আগে ভাববো। पिताजी मेरा रिपोर्ट